50s 60s এর বাংলা টকির legendary মায়া কানন জুটি, a biopic. It will be a big tribute to the Bengal film industry. মায়া কুমারী সব ছেড়ে দিলেন কেন? হয়তো আপনার জন্যই। কিন্তু আমি তো ওকে কোনোদিন অভিনয় করতে নিষেধ করিনি। রোম্যান্টিসিজম ম্যাজিক তৈরি হলো কিনা সব তো আপনার হাতে। আমার সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের দেখলেই আপনারা বুঝতে পারবেন, কারণ ইতিমধ্যেই তাদের লুক ভাইরাল। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তোমাদের স্বাগত জি24 ঘন্টায়। প্রথমেই যেটা জানতে চাইবো, যেটা দিয়ে আমি শুরু করলাম, যে মায়া কুমারীর লুক তো ভাইরাল হয়ে গিয়েছে, তো তোমাদের কাছে কীরকম রেসপন্স আসছে? অ্যাকচুয়ালি এই ছবিটা নিয়ে বোধহয় বহুদিন ধরে মানুষের কিউরিওসিটি আছে এবং হঠাৎ করে এই ধরনের ছবি আসে না এবং মানুষের ভেতরে একটা এই যে প্রতীক্ষা অপেক্ষা জন্মায় যে এরকম একটা ছবি দেখার ব্যাপারে। তো আমার মনে হয় যে সেইটার একটা খুব ভালো ফিডব্যাক পাচ্ছি এবং এই ছবিটা একটা দারুণ একটা সময়ের গল্প বলে এবং একটা সময়ের দলিল বলে আমার মনে হয়। বিক্রম ঘোষের অসাধারণ মিউজিক এবং কম্পোজিশনের মধ্যে, মানে তখনকার কম্পোজিশন আজকের কম্পোজিশনের মধ্যে যে মেলবন্ধন অপূর্বভাবে আনা হয়েছে। এটা একটা সিনেমার মধ্যে সিনেমার গল্প এবং এই রকম ধরনের গল্পতে আমাদের তো একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করেই, কারণ এটা আমাদের জগতেরই গল্প হয়তো। কিন্তু আমি অন্তত ভীষণভাবে বিশ্বাস করি যে আলটিমেটলি দর্শকরা যেটা বলবেন সেটাই শিরোধার্য, তাদের সিদ্ধান্তটাই। এখন এই গল্পটার মধ্যে যে শুধুই সিনেমার নেপথ্যের গল্প উঠে আসে তা কিন্তু নয়। দুটো সময় এবং দুটো সময়ের মানুষ বা সুপারস্টার তারা কিভাবে সিনেমাকে দেখতেন, তারা কিভাবে তাদের স্টারহুডকে এনজয় করতেন বা অ্যাপ্রোচ করতেন সেটাও দেখতে পাবো। আর তার সাথে সাথে আমার সবসময় মনে হচ্ছে মায়া কুমারী ভীষণভাবে একটা মানবিক গল্প। যেহেতু অনেকগুলো দিন কেটে গেছে, মানে 40 সালের গল্প, তো এখানে আমরা 2022-এ দাঁড়িয়ে রয়েছি। তবে তোমরা সুপারস্টার, তো তোমাদের লাইফস্টাইলের সাথে কোথাও গিয়ে এই ছবির কোনো দৃশ্যে মনে হয়েছে যে এটা তো আমাদের সাথেও ঘটেছে? যে কোনো অভিনেতা অভিনেত্রীর জীবনটা আমার মনে হয় একটা গ্ল্যাডিয়েটরের মতো। রিংয়ের মধ্যে তারা যখন থাকে সেই পারফরমেন্সটাই তাদের আলটিমেট পারফরমেন্স হয় এবং প্রত্যেক দিন তাদের প্রুফ করতে হয় যে তারা কতটা রেলিভেন্ট। আই থিঙ্ক সেই যুদ্ধটা বোধহয় সেই সময়ও যেরকম ছিল এখনও তাই আছে এবং থাকবে। হয়তো একটু ফর্মটা বদলে গেছে, কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা আছে। এবং এই যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের ফ্রাস্ট্রেশন বা কোনো একটা ডিফিট বা কখনো সুপার সাকসেস, সেটাকে নিয়েও একটা সাংঘাতিকভাবে সেটা হ্যান্ডেল করার যে জায়গাটা, তো সেই সব কিছুর মধ্যেই সেই জায়গাগুলো এসে যায়। এবং আমি মনে করি যে বেশ কিছু মিল তো থাকেই, তবে হ্যাঁ এক্স্যাক্টলি প্রত্যেকের জীবনে যা যা ঘটছে সেটার সাথে হয়তো মিল নেই, কিন্তু বেশ কিছু জায়গায় মনে হয় যে অভিনেতা অভিনেত্রীদের জীবন বা এই প্রফেশনটা খুব একটা মানে প্রথমত তো খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ, কারণ সবাই বুঝে উঠতে পারে না যে এই মানুষগুলোর মধ্যে ভেতরের মনে কি চলছে, কারণ তারা একরকমভাবে ছবির পর্দায় আসে এবং অভিনেতা অভিনেত্রীদের এটাই বড় জায়গা যে তাদের কোনো কিছু বুঝতে দেয় না যখন তারা অভিনয় করে, কিন্তু ভেতরে যে তারা দুমড়ে মুচড়ে যায় সেটা তো হয় না। সেটা আমার মনে হয় সেটা এখনও সেটা রেলিভেন্ট, আর আমাদের প্রত্যেকের মধ্যেই সেটা হয় কোনো না কোনো সময় যে খুব একটা কিছু হলে। তো এইখানেও মায়াকুমারীর ছবিতে মায়াকুমারীতে দেখা যাবে যে অনেক দ্বন্দ্ব যুদ্ধ সেগুলো চলছে এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর ভেতরে সেটা চলে। আর একটা জিনিস আমার মনে হয় মায়াকুমারী এখানে প্রচণ্ড ইমোশনাল, যেই জায়গাটা আমিও খুব, যে ইমোশনের হৃদয় দিয়ে প্রচুর কিছু ভাবে এবং তারপর ডিসিশন নেয়, এবং আমিও বেশিরভাগ সময় আমার সেটা হয় যে আই জাস্ট থিঙ্ক থ্রু মাই হার্ট নট মাই হেড। তো সেই জায়গাটাও আছে। তুমি কতটা ইমোশনাল? ডেফিনেট না, শিল্পী মাত্র ইমোশনাল তো বটেই, তবে আমার মনে হয় হ্যাঁ আমি ডেফিনেটলি ইমোশনাল। তবে দেখ, তুই একটু আগে জিজ্ঞেস করলি স্টারহুড অ্যান্ড হাউ থিংস চেঞ্জ অর কী করে মানুষ ইভলভ করে, সেখানে ঋতুদির মতন একজন সুপারস্টার যদি
যে কথাগুলো বললো সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের শোনা উচিত। আমাদের শোনা উচিত একভাবে, কারণ আমরা এই কাজটা করছি এবং যারা দর্শকরা দেখছেন। এবার সিনেমার মধ্যে সিনেমা নিয়ে গল্প হলে সবসময় মানুষের একটা কৌতূহল থাকে, তাহলে কি এটা এরকমই হয়? সব যে একরকম হয় তা নয়, একটা ছবিতে উঠেই আসে অভিনেতা অভিনেত্রীদের জীবন, এবং অনেক মানুষ আছেন যারা সারা জীবন কিন্তু নেপথ্যেই থেকে যান, কিন্তু তাদের কন্ট্রিবিউশন আমাদের তুলনায় কোনো অংশে কম নয়, বরং অনেক বেশি। তাদের গল্পগুলো কখনো বলা হয় না, তাদের গল্প আমরা মায়াকুমারীর মাধ্যমে হয়তো দেখতে পাবো। এই যে আমরা কি হয়, সিনেমা একটা স্বপ্ন দেখায়, এই স্বপ্নের পিছনে কিন্তু অনেকগুলো মানুষের স্বপ্ন থাকে, আবার কিছু স্বপ্নভঙ্গও থাকে, তো সেইগুলো নিয়েই গল্পটা। মানে তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়া আছে এবং সেখানে চুলচেরা বিশ্লেষণ হয়, মানে পান থেকে চুন খসলে সেটা নিয়ে চর্চা হয়, বিতর্ক হয়। এই পরিমাণ মানে সুপারস্টার হয়ে এই পরিমাণ ফ্যান বেস থেকে কিভাবে তুমি বিতর্ক থেকে একদম সরে রয়েছো? আমি ও আচ্ছা, না আমি একদম যে সরে আছি তা তো নয়। হ্যাঁ, এটা দেখ, এটা একেবারেই নির্ভর করে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেক শিল্পীরও নিজস্ব স্বাধীনতা আছে, সে কীভাবে মানুষের কাছে তাকে তার নিজের জীবনটাকে কতটা ধরা দেবে বা কী দেবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এবার যেটা আমি বললাম যে সোশ্যাল মিডিয়ার যেরকম অনেক ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে। এটা যেহেতু এটা নতুন, অপেক্ষাকৃতভাবে নতুন, তাই আমরা এখনও ইভলভ করছি, আমরা এখনও ওই ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি। যেরকম মতামত প্রকাশের স্বাধীনতা দিয়েছে একটা মাধ্যম, সেরকম মতামত প্রকাশের স্বাধীনতার সাথে সাথেই কিন্তু একটা দায়িত্ববোধও তৈরি হয়, সেটাও আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। এই যে অভিনেতাদের চুলচেরা বিশ্লেষণ হয় চারিদিকে, মানে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে আরও বেশি হয়, মানে পান থেকে চুন খসলে তাদের ট্রোল করা হয়, বিতর্ক তৈরি হয়, চর্চা হয়, কখনো সেটা সত্যি নাকি সেটা দেখা হয় না, জাজ করা হয়। তো কিভাবে রিয়াক্ট করো? ঋতুদি কি উত্তর দেবে জানি না, আমি ঋতুদির হয়ে বলে দিচ্ছি, ঋতুদি কাজেই ব্যস্ত থাকে, পরপর কাজ করতে থাকে, কাজে কে কী বললো আমায় কাজ করে যেতে হবে, অ্যান্ড উইচ ইজ সামথিং উই শুড লার্ন। না, এবার ওভার টু ঋতুদি। ভেরি ট্রু আবির, একদমই ঠিক বলেছে। বিকজ আমি মানে আই কমপ্লিটলি টার্ন আ ডেফ ইয়ার, বিকজ আমার মনে হয় যে এগুলোতে বেশি যদি আমি ইনভলভড হয়ে পড়ি তাহলে আমি আমার আসল যে কাজটা থেকে সরে আসবো এবং আসল কাজটা আমার সাফার করবে। তো আমি ওইগুলোর মধ্যে বেশি ঢুকি না, কারণ আমি নিজে একজন নেগেটিভ পার্সন নই, তো আমি নেগেটিভিটির মধ্যে যেতে চাই না বেশি। আমি নিজে খুব পজিটিভ একজন পার্সন, আমার ফোকাস আছে, এবং হ্যাঁ ইমোশনাল সব কিছু মিলিয়ে আমি আমার মতো করে নিজের জায়গাটা সাজিয়ে নিই, কারণ আমি জানি যে যেটাই করবো সেটাতেই একটা ক্রিটিসিজম আসবে। তবে হ্যাঁ, আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে মাথায় নিই, যে মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটা হয়তো ঠিক বলে সেখানে যদি আমার ঠিক করতে পারি আমি নিজেকে, নিশ্চয়ই করব। কিন্তু অযথা অনথা অনেক কিছু হয় যেগুলো কোনো প্রয়োজন নেই। মায়া কুমারী সেই চরিত্রটাও অনেক স্ট্রাগল করেছে এবং অনেক কিছু সহ্য করেছে বলা ভালো, তার কন্ট্রোভার্সি রয়েছে এবং স্যাক্রিফাইসও করেছে। তো সেই জায়গাটা যখন এই চরিত্রটা পেলে, দুজনের কাছে জানতে চাইবো, মানে এই যে মায়া কুমারীর চরিত্র এবং তোমার কানন কুমারের চরিত্র, এই চরিত্রটার যখন চিত্রনাট্যে পড়লে তখন কিভাবে তাদের জীবনকে দেখেছিলে একটু যদি বলো। প্রত্যেকের জীবনেই স্ট্রাগল আছে, প্রত্যেকের জীবনে প্রত্যাশা আছে, স্বপ্নভঙ্গ আছে, স্বপ্ন দেখা আছে, বিট্রেয়াল আছে। আমার মনে হয় জীবনটা তো একভাবে যায় না, প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু একটা বিভৎস জিনিস ফেস করতে হয়। এই পার্টিকুলার এই প্রফেশনটা কিন্তু খুব রুথলেস। তো সেই জায়গাতে তোমাকে নিজেকে সেই মানে মানসিকতাটা তৈরি করতে হবে যে আমি ফেলিয়ার আমার আসবেই, মানে the most the ultimate truth, I mean the ultimate truth of life is failure. তো ফেলিয়ার আমাকে ফেস করতেই হবে, ফেলিয়ারের পরে আবার আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে আমার সাকসেসের দিকে যাব বা নিজেকে আবার তৈরি করব। তো সেখানে মায়াকুমারীর গল্পটাও সেই জায়গাতে একটা অদ্ভুত জায়গা গল্প বলে, যে যেখানে যে ফেলিয়ার আর সাকসেস একটার পরতের পর পরত আসতে থাকে। এবং মায়াকুমারী বেসিক্যালি যেই জায়গাটা তৈরি করে, যে মায়াকুমারী একটা সময় তার ইমোশন দিয়ে জাজ করে সব কিছু, এবং তখন সে এতই দুঃখ পায়, আঘাত পায়। আমি পুরো ব্যাপারটায় যাব না, কারণ ছবিতে সবাই দেখবে। তো আমরাও ভীষণ তাড়াতাড়ি অনেক কিছু ব্যাপারে আঘাত পাই। তো অবভিয়াসলি আমাদের ডিল করতে হয়, বিকজ আমাদের ভেতরটা না অনেক বেশি মানে কি বলবো, অনেক বেশি তৈরি করে নিতে হয়। কারণ আমি মনে করি যে আমরা বোধহয় অনেক বেশি স্ট্রং অন্যদের থেকে, যারা প্রচুর আমাদের এই ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়, যারা ঠিক অন্য মানুষরা ঠিক বুঝে উঠতে পারে না যে আমরা ঠিক কীভাবে কোনভাবে কি করছি। ফলে আমাদেরকে জাজ করা ভীষণ ইজি, বাট আমাদের বোঝা খুব কঠিন। কানন কুমারের জীবনটা কিভাবে দেখেছিলে যখন? এক তো প্রথমত স্ক্রিপ্টেই আমার কাছে বাইবেল সবসময় তাই হয়, এবং কানন কুমার যে সময়টাকে রিপ্রেজেন্ট করছে, এটা একটা খুব ইন্টারেস্টিং, খুব মজার বিষয় যে এক একটা সময় দাঁড়িয়ে এক একটা জিনিসকে ঠিক বলে মনে হয়, পরবর্তীকালে তো আমাদের প্রত্যেকের নিজেদের জীবনেও যেটা হয়েছে, আজ থেকে যখন আমরা কলেজ লাইফে পড়তাম তখন আমাদের এক ধরনের
এক এক ধরনের ধারণা ছিল। যত আমরা বড় হই, যত আমাদের অভিজ্ঞতা বাড়ে, যত আমাদের অ্যাওয়ারনেস বাড়ে, তত আমরা ইভলভ করি। হয়তো আজকে দাঁড়িয়ে একটা ঘটনা কানন কুমার কিছু একটা করেছিলেন, সেটা হয়তো আজকে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে কেন এটা করলেন, তখন হয়তো তার কাছে খুব স্বাভাবিকভাবেই এসেছিল। বাট এই যে সবসময় সাদা কালোতে মাপা যায় না সব কিছু, সেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর শুধু কানন কুমার নয়, আমাকে আহিরের চরিত্রটা অভিনয় করতে হয়েছে। আহির কীভাবে দেখছে, এবং আহিরের কাছেও যখন এই রিভিলেশনটা আসে, আহির শুধুমাত্র সিনেমা রিভিলেশন নয়, সেটা কিন্তু তার একটা পারিবারিক রিভিলেশনও হয়, কারণ তার পরিবারের তার নিজের দাদু জড়িত ছিল। হাউ হি হ্যান্ডেলস ইট এবং পুরো বিষয়টাকে সে কীভাবে ওভারকাম করে, সেটাই। এবং আমার মনে হয় যে কোনো অভিনেতার কাছে এটা খুব ওয়েলকাম চ্যালেঞ্জ, যে একটা ছবির মধ্যেই এতগুলো শেড, দুটো আলাদা আলাদা ক্যারেক্টার, সেটাকে করা। অফকোর্স আমাদের যে প্রস্থেটিক যে ব্যবহার হয়েছে, তার জন্য সোমনাথ কুণ্ডু, ইজ এ ম্যাজিশিয়ান, তাকে আরও একবার ধন্যবাদ জানাই। আমি লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যে ভয়েস মডিউলেশন যেটার কথা অরিন্দম দাও বলছিলেন আজকে, এইটা করাটা মানে মানে অভিনয়ের কাজ। যৌবন শেষ হয়ে আসছে, মায়ের কায়াটা সস্তা ভাববেন না। বাট হার্ড সাইড অফ স্টোরিটা তো আমরা কেউ জানি না। সমস্ত কর্নার থেকে শুধুমাত্র মায়া কুমারীকে ক্রিটিসাইজ করা হয়েছিল। কানন কুমার ও মায়া কুমারীকে আমরা আলাদা আলাদা বয়সে দেখতে পাই, তো এটা দরকার ছিল। এবং এক একটা ভাষার ব্যবহার, মানে 40 বা 50 দশকে যে ভাষায় কথা বলা হতো, যে সুর ছিল কথা বলার, সেটা এখন নেই। সেটাকে আলাদা করা, ডিফারেন্সিয়েট করা, সেটা এগুলো আমার মনে হয় এগুলো চরিত্র মানে ফুটিয়ে তোলার মধ্যেই কোথাও এই টাস্কগুলো ছিল। আমার মনে হয় আবির আর আমার সবসময় ভাষার একটা জায়গা চলেই আসে, মানে এর আগেও আমি আরও রাজকাহিনী করেছি, সেখানে একটা বিভৎস ভাষার একটা সাংঘাতিক চললো, বেগম জানের ভাষা। পাশে দাঁড়ানো মানে পাশে ছোঁয়া না মাস্টার। আমি তো সবসময় অনেক মদদ করেছো মাস্টার, তার জন্য শুক্রিয়া। लेकिन वो सबके पीछे ये सब अच्छे जानले से मदद নিতাম না। বেগম জান তোমার অকাতের বাইরে। আমি সত্যি আর এটাতেও আমার ভাষার মানে অনেকগুলো চেঞ্জেস আছে। তো ইনফ্যাক্ট আজকে একটা খুব ভালো কমপ্লিমেন্ট পেলাম, যে বললো যে আমি খুব ভালো ডাব করেছি। তো এইটা আমার সেকেন্ড টাইম কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা আমাকে একসময় ঋতুপর্ণ ঘোষ ঋতুদা দিয়েছিলেন। তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগলো যে আজকে অরিন্দম এই কথাটা বললো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম শীল এবং ছবির সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। দুজনকেই স্বাগত জি24 ঘন্টায়। প্রথমেই যেটা জানতে চাইবো, ছবির লুক ভাইরাল আর ছবির সঙ্গীত ভাইরাল, কারণ সকলের মুখে মুখে ফিরছে। ছবিটা মানুষের হৃদয়ে বড় করে যেন স্থান পায়, এবং ছবিটা যেহেতু একটা মিউজিক্যাল, ইটস আ মিউজিক্যাল, এটা বাংলা ছবির একাল সেকাল, বাংলা সিনেমার 100 বছরের প্রতি শ্রদ্ধার্ঘ, এবং তার মধ্যে মিস্ট্রি, এই সবটা মিলিয়ে একটা অদ্ভুত লিরিক্যাল একটা ছবি। প্রথম থেকেই ভেবেছিলাম যে লোকের মুখে মুখে যেন ফেরে মায়া কুমারী। অরিন্দম শীল বিক্রম ঘোষের যুগলবন্দির কামিং অফ এজ 18তম সিনেমা, 18টা ছবি আমরা একসঙ্গে করেছি। মায়া কুমারী ইজ ভেরি স্পেশাল, এই জন্য যে 11টা গান, অরিজিনাল সংস, 11 সংস, এইটা যখন ও আমাকে বললো আমি লাফিয়ে উঠেছিলাম যে ও মাই গড অরিন্দম কি বলছিস, এটা করা যায়, আজকের তারিখে হতে পারে। এবং ও করিয়ে দেখিয়ে দিয়েছে। হোয়াট আ ফিল্ম, মানে ছবিটা আপনারা দেখবেন, আপনাদের গায়ে কাঁটা দেবে ছবিটা দেখে। এই যা টুইস্ট আছে একটা ছবির মধ্যে, যা শর্ট টেকিং, যা গল্প, যা পারফরমেন্সেস, ইটস আ ক্লাসিক। যখন ছবিটা চিত্রনাট্য লিখলে এবং মানে আবির দা এবং ঋতুদিকে শোনালে, তখন ওরা যেভাবে জীবনটাকে দেখেছিল, কারণ তারাও তো সুপারস্টার, তারাও দুজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করছে এবং অনেক বিতর্কও রয়েছে, সেই বিতর্কগুলোকে কিভাবে হ্যান্ডেল করেছে? ওরা আইডেন্টিফাই করতে পেরেছে, প্রত্যেকটা চরিত্রের সাথে আইডেন্টিফাই করা যাবে বোধহয়। প্রত্যেকে এত ভালো, এত সুন্দর কাজ করেছে, এবং কোথাও একটা ছবিটা অন্য মাত্রায় পৌঁছে যায়। যে মুহূর্তে একটা পরিচিতি হয়, বিতর্ক ধাওয়া করে, সেটা সত্যি হতে পারে, সেটা মিথ্যে হতে পারে, কিন্তু বিতর্ক থাকে। একদিকে ওই সামনের দুনিয়াটা, তাই না, যে দুনিয়াটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয় একজন অভিনেতা হিসেবে, একজন পরিচালক হিসেবে, একজন মিউজিক ডিরেক্টর হিসেবে, যে কেউ একজন পরিচিত সমাজের মুখ হিসেবে, সেইটা একটা। আর একটা হচ্ছে নিজের জীবনের সাথে, সমস্তটার একটা ব্যালেন্স দরকার, এবং সেই ব্যালেন্সটা মেনটেন করা বোধহয় জীবনের সবথেকে প্রয়োজন। আর এইভাবেই কিন্তু চলচ্চিত্রের সাথে, শিল্পের সাথে যে মানুষগুলো
ওতপ্রোতভাবে জড়িত, এইভাবেই তাদের জীবনটা চলতে থাকে, সেই জন্য তাদের জীবনটা একটু অন্য রকম হয়, সেই জন্য তাদের বোধহয় সাধারণ মানুষ একটু বুঝতে অসুবিধে হয়, কিন্তু তারাও মানুষ। এই ল্যাপটপ কঙ্গা, আমার নতুন পেটেন্টেড যন্ত্র যেটা তাহবলা আজকে বাজালাম, এগুলো সব ব্যবহার হয়েছে। সো দিজ আর নিউ ইনস্ট্রুমেন্টস। কিন্তু এই ছবির মেন আকর্ষণ হচ্ছে এর নস্টালজিয়া, এবং সেই নস্টালজিয়া কিভাবে মেলোডি এবং লিরিক্সের মাধ্যমে এবং সেতার, সরোদ, বাঁশি এর মাধ্যমে করা হয়েছে। এইটা মেন স্টে। কিন্তু হ্যাঁ, একটা গান রয়েছে যাতে তাহবলা আছে, যাতে ল্যাপটপ কঙ্গা আছে, এসব জিনিসগুলো রয়েছে। একটা গান যদি দর্শকদের জন্য। বাবা, মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে, মধুমাসে ভালোবাসা নয়নের গহনে। বাংলা ছবির 100 বছরে দাঁড়িয়ে এরকম একটা ছবি যাতে আপনারা 40-এর দশক থেকে এই সময় পর্যন্ত পুরো জার্নিটাই পাবেন, এই ছবি মিস করবেন না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কৌশিক দের সঙ্গে অনুসরা বন্দ্যোপাধ্যায়, কলকাতা।